2026 এসআইআর আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিট ট্রাইব্যুনাল সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি দিতে চলেছি এবং সেই পরিপ্রেক্ষিতে কয়েকটি গুরুত্বপূর্ণ কথাও আপনাদের আমি জানাতে চলেছি, বলতে চলেছি। একটু মন দিয়ে শুনবেন, আপনাদের সকলের অত্যন্ত উপকারে আসবে। প্রথম কথা হচ্ছে, সারা পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরের অনেকগুলো রাজ্য থেকে, এমনকি ভারতের বাইরে থেকেও, বিশেষ করে সৌদি আরবের দেশগুলোতে আমার যে ভাই বন্ধুরা রয়েছে, কাজ করছে, ওনাদের কাছ থেকেও অনেক কিছু আমি জানতে পারছি। সমস্যাগুলো ওনাদের কি এবং কি কারণে ওনারা ডিলিট হলেন, এগুলো শুনতে পাচ্ছি। তো মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ফলে বিভিন্ন সমস্যা আমি যেমন জানতে পারছি এবং তার একটা সম্ভাব্য ক্যালকুলেটেড সমাধান আপনাদের আমি দিতে পারছি। যেমন এই যে ডিলিট হওয়ার পর আপনারা ট্রাইব্যুনালে যাবেন, আবেদন করছেন, ট্রাইব্যুনালে গিয়ে আপনাকে কিন্তু নথি দেখাতে হবে যে আপনি যে এখানকার স্থানীয় বাসিন্দা, আপনার যে লেগাসি রয়েছে, উত্তরাধিকার সূত্রে আপনি এখানে বাস করছেন, এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। যদি আপনি ডিলিট হয়ে থাকেন, যদি সেলফ ভোটার হয়ে থাকেন, তাহলে তো ব্যাপারটা অন্য। তাহলে তো ইসিআই নিজেই ঘোষণা করেছে যে 2002 সালে যারা আছেন তাদের আর কাগজ দেখাতে হবে না, তারা অলরেডি ভারতীয়। এটা আমি আগেও প্রমাণ করেছি যে আপনি হিসাব করুন, 2002 সালে আপনার যদি ভোট ওঠে, তার মানে ন্যূনতম আপনার ওই সময় বয়স ছিল 18 বছর। এই 2002 থেকে 18 মাইনাস করুন, দেখুন সময়টা 1987 সালটা পেরিয়ে যাবে। তার মানে ইসিআই যেটা বলেছে 1987 1 জুলাই এর আগে যাদের জন্ম তারা বাই বার্থ ইন্ডিয়ান, এটা কিন্তু প্রুফ হয়ে গেল। অতএব সেলফ ভোটার যারা রয়েছেন, ডিলিট হচ্ছেন, আপনারা এক প্রকার নিশ্চিত থাকুন যে তেমন কোনো জটিল ডকুমেন্ট আপনার না থাকলেও আপনি ট্রাইব্যুনাল পাস করে যাবেন। আইন সে কথাই বলছে এবং ইসিআইয়ের যে রুলস রেগুলেশনস তারা যেটা গেজেটে পাবলিশ করেছে সেটাও কিন্তু এই কথাই বলছে। তাহলে আপনারা ঘাবড়াবেন না, এটা প্রথম কথা। এবার চলে গেল যারা প্রজেনি লিঙ্কে দিয়েছেন, আপনি 2002 সালে কিন্তু আপনার মা, ঠাকুরদা, ঠাম্মা, দাদু, দিদা ইত্যাদি কাউকে আপনি লিঙ্কেজ করিয়েছেন। এখন আপনার সরাসরি এরকম কোনো ডকুমেন্ট যদি না থাকে যেটা ধরে আপনি আপনার লেগাসি ডকুমেন্টগুলো, অর্থাৎ আপনাদের উত্তরাধিকার সূত্রে যে সমস্ত জমির দলিল থেকে শুরু করে অন্যান্য কাগজপত্র রয়েছে, তার সঙ্গে আপনি লিঙ্ক করাতে পারছেন না লিঙ্কিং ডকুমেন্টগুলো দিয়ে, মানে আপনার আইডি প্রুফগুলো দিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আজকে এই সমস্যা দুটো আমার কাছে আসলো এবং ওনাদের সঙ্গে আমার আলোচনা হলো দীর্ঘক্ষণ। তারপর আমার মনে হলো এই সলিউশনগুলো মানুষের সামনে তুলে ধরা জরুরি। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, একটা ওয়ারিশ সার্টিফিকেট যেটা আপনার লোকাল বডি থেকে দিয়ে থাকে, যেমন হচ্ছে জিপি কিংবা আপনার ওয়ার্ড অফিস, এটাকে সংগ্রহ করুন। এটা কিন্তু একটা নথি এবং এটাকে আপনি কিন্তু রেজিস্টারও করাতে পারেন। এই রেজিস্টার সরকারি খাতায় করাতে গেলে আপনি যেখানে এফিডেভিট করা হয় সেখানে যাবেন, ওনাকে বলবেন যে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট করাবো একটা ফ্যামিলি ট্রি বা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য। উনি আপনাকে যে চার্ট একটা দেবে, সেই চার্ট অনুযায়ী আপনার ফ্যামিলি ট্রি একটা তৈরি করা হবে, যার নমুনা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে। অরিজিনাল সার্টিফিকেটটাই আপনাদেরকে দেখাচ্ছি। সেই সার্টিফিকেট অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনার টোটাল ফ্যামিলি ট্রি তৈরি করে সেটাকে এফিডেভিট করে দেবেন। তাহলে আপনার হাতে যদি লিঙ্কিং ডকুমেন্ট না থাকে, লেগাসি ডকুমেন্ট আছে, ডকুমেন্টস আছে, কিন্তু আপনি নামগুলো দিয়ে প্রুফ করতে পারছেন না, হয় নামে অসংখ্য ভুল রয়েছে, মিস ম্যাচেস রয়েছে, এ কারণে হয়তো প্রুফ করা যাচ্ছে না। সেই মিস ম্যাচেসগুলোও কিন্তু ওখানে উল্লেখ থাকবে উর্ফ দিয়ে, মানে এলিয়াস দিয়ে, এগুলো উফ করা থাকবে। আপনার বাবার নাম যদি এ বি সি তিনটে ডকুমেন্টে 3 রকম হয়, আপনার ডকুমেন্টে যদি থাকে ডি, তাহলে 4টা নাম হয়ে গেল। এরকম কেসের ক্ষেত্রেও আপনি ওই এফিডেভিটে কিন্তু এলিয়াস এ, এলিয়াস বি, এলিয়াস সি, এলিয়াস ডি করে উল্লেখ করে থাকবে। এরপর যখন সেই ফ্যামিলি ট্রিটা তৈরি হবে এবং আপনার ডকুমেন্টে আপনার বাবার যে এ বি সি ডি এর 4টা নামের মধ্যে যে নামটাই থাকুক, বা আপনার ঠাকুরদা বা আপনার দাদুর, দিদা, যারই হোক না কেন, যাকে আপনি লিঙ্কেজ করিয়েছেন, ওনার নামটা আপনার ডকুমেন্টে আছে এবং এই ডকুমেন্টটা দিয়ে ডাইরেক্ট লিঙ্ক করাতে পারছিলেন না কারণ ডকুমেন্টগুলোতে ভুল রয়েছে। এ কারণে আপনি এফিডেভিট করিয়ে সেখানে ফ্যামিলি ট্রিটা বা ওয়ারিশন সার্টিফিকেট যেটাকে বলে সেটা তৈরি করে নিলেন, রেজিস্টার্ড বাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এটার একটা ভ্যালু আছে। এটা নিয়ে এবার যদি আপনি ট্রাইব্যুনালে যান, সেখানে যখন আপনাকে ডকুমেন্ট পেশ করতে বলবে, ডকুমেন্টগুলো দিয়ে যখন আপনার লিঙ্ক স্থাপন করা যাবে না 2002 সালের সাথে, যেহেতু নামগুলো ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনার
গ্যাজেট এখনও অনেক দেরি, আপনারা যদি গ্যাজেট করতে চাইছেন, যদিও আমার মনে হয় যে ট্রাইব্যুনালে হিয়ারিং শুরু হওয়ার আগেই আপনার গ্যাজেট আজকে যদি করে দিয়ে থাকেন তাহলে পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। কিন্তু গ্যাজেটটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তার আগে আপাত সমাধান, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়, কিন্তু আপাত সমাধান হচ্ছে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা কিন্তু একটা নথি হিসেবে কাজ করবে আপনার ডকুমেন্টগুলোকে, আপনার আইডিগুলোকে আপনার লেগাসি ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক করার ক্ষেত্রে। এই কাজটা আপনারা করতে পারেন। এরপর ফিজিক্যালি আমি দেখাচ্ছি সেই ফ্যামিলি ট্রি বা ওয়ারিশন সার্টিফিকেটটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি এফিডেভিট করে দেয় সেটা কেমন হবে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, চারপাশে যে বাতাবরণ তৈরি হয়েছে সেটা অতি অবশ্যই দুঃখজনক। মানুষ বৈধ ভোটার ডিলিট হয়ে যাচ্ছেন, এবং আমাদের যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি, উনিও কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন যে বৈধ ভোটার ডিলিট হওয়াটা বেদনাদায়ক। এটা কিন্তু আপনারা যারা ডিলিট হচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন, এটা একদমই স্বাভাবিক। আপনার জন্যে আমরাও অনেক মানুষ আছি, আমরা কিন্তু ব্যথিত এবং নিরলসভাবে কাজ করে চলেছি। সে আপনারা স্বীকার করুন না করুন, চেষ্টা করছি আমাদের যতটুকু ক্ষমতা তার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি আপনাদের যাতে তালিকায় ফিরিয়ে আনা সম্ভব হয়। তো এই ফিরিয়ে আনা যে প্রক্রিয়াটা, যেটা সরকারিভাবে আদালত যেটা বলে দিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে, এটার অন্যথা আপনারা করতে পারেন না। এক্ষেত্রে আপনাদের যে প্রধান অভিযোগগুলো যে অন্যায়ভাবে আপনাদের ডিলিট করা হয়েছে, এটা তো সত্য। অনেক প্রমাণ রয়েছে যে প্রচুর বৈধ ভোটারকে অন্যায়ভাবে ডিলিট হতে হয়েছে, সেটা ওনাদের এআই ইউসেজের ফলে হোক কিংবা ইন্টেনশনালি হোক, যে কোনো কারণেই হোক, প্রচুর বৈধ ভোটারের সঙ্গে অন্যায় কিন্তু হয়েছে। তো এই অন্যায়ের আপনারা যখন প্রতিবাদ করতে চাইছেন, অতি অবশ্যই সেটা যেন আইনের অধীনে থেকে হয়, অর্থাৎ আইন কেউ নিজের হাতে তুলে নিতে যাবেন না, একদমই নয়। কেন আমি এ কথা বলছি দেখুন, যাদের 2002 সালে যে তালিকা, সেখানে যে নামটা ভুল রয়েছে এবং বর্তমান নামের সঙ্গে সেটা মিলছে না, এর ফলে আপনাকে ইসিআই ডিলিট করেছে কারণ নামটা ম্যাচ করছে না। অনেকের ম্যাচ করা সত্ত্বেও ডিলিট করেছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আপনার নামের যদি মিসম্যাচ থাকে 2002 সালের যে তালিকা তার সাথে বর্তমান ডকুমেন্টের, তাহলে তো ওনাদের কাছে একটা ভ্যালিড রিজন ছিল যে এ কারণে আমরা বুঝতে পারছি না যে 2000 তালিকার ব্যক্তিটা ইনি, এ কারণে ডিলিট করেছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনার কাছে কিন্তু ডকুমেন্ট রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের দেওয়া, এবং আদালত এখনও অবধি আপনাকে এটা বলেনি যে আপনি একবার ডিলিট হয়ে গেলে আর তালিকায় ফিরে আসতে পারবেন না। ইসিআই আপনাকে ডিলিট করেছে, ওটা ইসিআই এর ব্যাপার। কিন্তু আদালত যে কথাগুলো বলেছে বা আমাদের আইনে যে কথাগুলো বলা আছে সেটা হচ্ছে, আপনার যদি 18 বছর বয়স হয়ে থাকে, 18 বছরের বেশি হোক, ন্যূনতম যদি 18 বছর বয়স হয়ে থাকে এবং আপনি যদি ভারতীয় নাগরিক হন, তাহলে ইলেকটোরাল রোলে আপনার নাম থাকাটা অধিকারের মধ্যে পড়ে। বোঝা গেল? আপাতত আপনার এই অধিকার যদি খর্ব করে থাকে ইসিআই, তার বিহিত হবে ট্রাইব্যুনালে। এজন্য একটু কষ্ট আপনাকে পোহাতে হচ্ছে, একটু সময় সাপেক্ষ ব্যাপারটা। এই সময়টা আপনি দিন, বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখুন, কারণ যতক্ষণ না বিচার ব্যবস্থা আপনাকে ডিনাই করছে ততক্ষণ আপনি একটা ক্যাবজ তৈরি করতে পারেন না। এটা উচিতও নয়। আপনি প্রতিবাদ করতে চাইছেন অন্যায় হতে গেলে, অন্যায় আপনার সাথে হয়ে থাকলে সেটা অতি অবশ্যই করুন। যে কোনো নাগরিকের এটা নাগরিক কর্তব্য অন্যায়ের প্রতিবাদ করা, কিন্তু সেটা আইনি পথে। আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, উস্কানিমূলক কথাবার্তা একদমই নয়। প্রতিবাদ আপনারা করুন, আপনাকে আমাদের সংবিধান অধিকার দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার, এবং আমাদের যে মোরাল ভ্যালু, সেই মোরাল ভ্যালু আমাদের এই শিক্ষাই দেয় যে কারোর সাথে কোনো অন্যায় হয়ে গেলে তার প্রতিবাদ করা উচিত। কিন্তু তাই বলে কোথাও এটা বলা নেই যে আইন আপনি নিজের হাতে তুলে নেবেন, কারণ আইন আদালত এখনও আপনাকে বলেনি আপনার নাম একবার ডিলিট হলে আর তালিকায় ফিরে আসবে না, এটা এখনও বলেনি। এক্ষেত্রে আপনাদের আমি আশ্বস্ত করছি, যাদের নামগুলো ডিলিট হয়েছে 2002-এর তালিকায় লিঙ্কেজ থাকুক বা না থাকুক, সেলফ ম্যাপড হন কিংবা লিঙ্কিং ভোটার হন, যেই হন না কেন, যদি অন্যায়ভাবে ডিলিট হয়ে থাকে আপনি অতি অবশ্যই তালিকায় ফিরে আসবেন। সময় একটু লাগতে পারে, আমি আবারও বলছি, আশ্বস্ত করছি আপনাদের। আপনারা যারা খাওয়া ছেড়ে দিয়েছেন, ঘুম বাদ দিয়েছেন, টেনশন করছেন, এটা একদমই করবেন না প্লিজ। আমি বলছি, আদালত এখনও আপনাকে বিদেশি ঘোষণা করেনি। যারা ওই যে ট্রাইব্যুনাল নিয়ে আতঙ্কিত, যে ট্রাইব্যুনাল যদি আমাকে বিদেশি ঘোষণা করে তারপরে যে
ডিটেনশন ক্যাম্পের নোটিফিকেশন হয়েছে, এগুলো নিয়ে যারা ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলি, দেখুন আগে ডিটেনশন ক্যাম্প কী, ডিটেনশন ক্যাম্প সম্পর্কে কী বলা আছে সেগুলো জানুন, তারপরে আতঙ্ক ছড়াবেন বা মানুষকে আতঙ্কিত করবেন, তার আগে কিন্তু নয়। ডিটেনশন ক্যাম্প সম্পর্কে যেটা বলা আছে, এটা যে কোনো বৈধ দেশ যদি অবৈধ নাগরিক প্রবেশ করে থাকে তাদের ক্ষেত্রে এটা করতে পারে, এটা একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে। কিন্তু সেখানে তার আগে ডিটেনশন ক্যাম্পে কাউকে ভরার আগে আইন আদালতকে এটা নিশ্চিত করতে হবে, আইন আদালত মারফত উনি যে বিদেশি এটা প্রমাণ হতে হবে। প্রমাণ হওয়ার পর যখন উনি বিদেশি প্রমাণ হয়ে যাবেন তারপর ওনাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে টিল ওনাকে নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে। অর্থাৎ যখন কোনো ফরেনার আমাদের দেশে অবৈধভাবে এসে ঢুকবে এবং সেটা আইন আদালতের মারফত প্রমাণ হয়ে যাবে, তখন ওনাকে নিজের দেশের পাঠানোর যে ব্যবস্থা সেটার জন্য একটা সময় দরকার, সেই সময় অবধি ওনাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং প্রয়োজনে ওনার ফ্যামিলি শুদ্ধ পারিবারিকভাবে ওখানে থাকার বন্দোবস্ত করা হবে। অযথা আতঙ্ক ছড়াচ্ছেন, আতঙ্ক ছড়াবেন না, এটা হচ্ছে ডিটেনশন ক্যাম্পের প্রক্রিয়া। এর অন্যথা আইন অনুযায়ী হওয়ার কথা নয়, হবে না। আর যারা ভারতের বৈধ ভোটার, নামের মিসম্যাচ এর কারণে, বাবার নামের ভুলের কারণে এটা প্রমাণ হয় না যে আপনি বিদেশি, এটা কখনোই প্রমাণ হয় না। আপনার অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, আমি সুপ্রিম কোর্টের অনেকগুলো এক্সাম্পল পেশ করেছি। সুপ্রিম কোর্ট কী বলেছে এই সমস্ত কেসগুলোতে, যে একজন মানুষের নাম ভুল থাকতেই পারে, তার মানে নাম ভুলের কারণে এটা কখনো প্রমাণ হয় না যে ইনি বিদেশি, ইনি বহিরাগত এবং অন্যায়ভাবে ভারতে প্রবেশ করেছেন, এটা প্রমাণ হয় না। ওটা প্রমাণের অন্য প্রক্রিয়া রয়েছে। তাহলে সেই প্রক্রিয়ার মাধ্যমে যখন কেউ প্রমাণ করে দেবে এটা আপনাকে যে ইনি বিদেশি, তখন যারা প্রকৃত বিদেশি অবৈধভাবে ঢুকেছে তারা এটা নিয়ে আতঙ্কিত হতে পারে। কিন্তু আপনি যদি বৈধ এদেশীয় নাগরিক হয়ে থাকেন, আপনার আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, আপনি বিচার পাবেন, আপনি তালিকায় ফিরে আসবেন। আমি আবারও বলছি, আশ্বস্ত করছি, কিন্তু একটু সময় লাগবে, এটাই। এবার চলুন সেই ভিডিওটা দেখুন, যেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা আপনি আপনার বংশ তালিকাটাকে, বংশ ট্রিটাকে, যেটাকে বংশ তালিকা অ্যাকচুয়ালি ওয়ারিশন সার্টিফিকেট, সেটা আপনার লিঙ্কগুলো কিভাবে স্থাপন করবেন শুরু থেকে শেষ অবধি। এই যে দেখুন, এটাই হচ্ছে সেই ওয়ারিশন সার্টিফিকেট যেটা আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করিয়ে নিচ্ছেন। প্রথমে আপনি যদি গ্রামে থাকেন তাহলে জিপি থেকে, শহরে থাকলে ওয়ার্ড থেকে একটা ওয়ারিশন সার্টিফিকেট নেবেন, সেটা নিয়ে গিয়ে এইভাবে টাইপ করাবেন সার্টিফিকেটটা, যারা এফিডেভিট করেন ওনাদেরকে দেবেন, ওনাদের কাছে ফরম্যাট থাকে, এভাবে টাইপ করিয়ে নেবেন। যাওয়ার সময় আপনার আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন। যাওয়ার পরে এই যে আপনাকে এফিডেভিটে টাইপ করে দিল, এভাবে আপনার বংশের শুরু থেকে শেষ অবধি, আপনি অবধি ট্রিটাকে এভাবে ড্র করবে। ড্র করার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটা এফিডেভিট বলে সাইন করে দেবে। এটা কিন্তু তারপরে আপনার একটা ভ্যালিড ডকুমেন্ট হয়ে গেল আপনার যে লেগাসি সেটা প্রমাণের জন্য। যাদের লিঙ্কিং কোনো ডকুমেন্ট নেই তাদের ক্ষেত্রে আমি বারবার বলে আসছি, আপনারা এই কাজটা করতে পারেন। ধন্যবাদ।